এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের খবরে রাজনৈতিক জোটের নতুন সমীকরণ, নির্বাচনের প্রস্তুতি আর সন্দেহের মেঘ, অর্থনৈতিক চাপ থেকে স্বাস্থ্যসেবার সমস্যা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমরা। চলুন শুরু করি প্রথম খবর দিয়ে। সমকাল পত্রিকার আজকের প্রথম পাতার হেডলাইন, হেফাজত বিএনপির দিকে, ইসলামী দল জামায়াতে। আজকে এই খবরটা পড়ে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় দলগুলোর মধ্যে একটা সূক্ষ্ম ভাগ বাটোয়ারা চলছে। বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যুগপথ আন্দোলনের মুখে কওমি মাদ্রাসা ধারার রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামের শখে এসেছে, কিন্তু হেফাজতে ইসলাম, যা দেওবন্দি ধারার, তাদের শীর্ষ নেতৃত্ব বিএনপির দিকে ঝুঁকছে। জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর আদর্শের বিরোধিতা করে হেফাজতের মুরব্বীরা জামায়াত বিরোধী অবস্থান নিয়েছে, আর তাই বিএনপির সাথে থাকার পরামর্শ দিচ্ছেন। গত জুলাইয়ে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী স্পষ্ট বলেছেন, জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। সম্প্রতি তিনি আরও যোগ করেছেন, জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদ্রাসা থাকবে না। জামায়াত এসবকে ভিত্তিহীন বলে খারিজ করেছে, কিন্তু হেফাজতের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতি নমনীয়। গত এপ্রিলে মহাসচিব সাজিদুর রহমান সহ নেতারা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন। এনসিপির সাথেও দেখা হয়েছে, কিন্তু জামায়াতের সাথে নয়। নিবন্ধিত দল জমিয়তুল ইসলামও বিএনপির সাথে যুক্ত। নতুন প্রজন্মের নেতাকর্মীরা হয়তো ভিন্ন চিন্তা করছেন, কিন্তু এখনকার ছবি এমনই। এই রাজনৈতিক টানাপোড়েন থেকে সরে আসি নির্বাচনের বাতাস নিয়ে। কালের কণ্ঠ পত্রিকার আজকের শীর্ষ খবর, ভোটের হাওয়ার গতি কম। শুনুন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছিলেন রাজনৈতিক দলের দাবি আর চাপের মধ্যে। শুরুতে দেশজুড়ে ভোটের উত্তেজনা ছড়ালেও এখন সেই হাওয়া মন্থর হয়ে এসেছে, জনমনে নানা সন্দেহ জমছে। প্রশ্ন উঠছে, নির্বাচন কি আসনভিত্তিক হবে, নাকি কয়েক দলের দাবি মেনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে? কতগুলো দল অংশ নিতে পারবে? সংসদ নির্বাচনের সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোট কি হবে, নাকি জুলাই সনদের ২২ দফায় সাংবিধানিক আদেশ জারি করে সংস্কার সারা হবে আগেই? জুলাই ঘোষণার ২৫ দফায় তো বলা হয়েছে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার হবে, তাহলে আগেই কি সম্ভব? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা, আর তাই ভোটারদের মনে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার মধ্যেই বিএনপি তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। মানবজমিন পত্রিকার আজকের খবর, ঢাকায় বিএনপির প্রার্থী তালিকায় আসবে নতুন মুখ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি চূড়ান্ত প্রার্থী নির্বাচনের কাজ করছে। সম্ভাব্যদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন তফসিলের পর। তারা অর্ধেকের বেশি আসনে তফসিলের আগেই প্রার্থী চূড়ান্ত করতে চায়। ইতিমধ্যে অনেকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ঢাকা জেলা আর মহানগরের ২০টি আসনে নতুন মুখ বেশি আসবে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাইরে যুগপথ আন্দোলনের সমমনা দল আর জোটের নেতাদেরও সুযোগ দিয়েছে হাইকমান্ড। উদাহরণস্বরূপ, একজন সমমনা নেতাকে ঢাকা থেকে লড়তে পরামর্শ দিলেও তিনি নিজ এলাকা চান। এবার অনেক পরিবর্তন এসেছে। যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের মধ্যে কয়েকজন একাদশ নির্বাচনে এ আসনগুলো থেকে লড়েননি। দ্বন্দ্ব এড়াতে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না এখনও। এই নির্বাচনী প্রস্তুতির মাঝে জুলাই সনদ নিয়ে নতুন টানাপোড়ন উঠেছে। যুগান্তর পত্রিকার আজকে শীর্ষ খবর, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি, সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ। জাতীয় ঐক্যমত কমিশন সংবিধান আদেশ আর গণভোটের প্রস্তাব করেছে সনদ বাস্তবায়নের জন্য। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিনই গণভোট করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তারিখ নিয়ে বড় দলগুলোর মতভেদ। বিএনপি বলছে নির্বাচনের পর গণভোট, যদি সবাই একমত হয় তাহলে একই দিন হতে পারে, আলোচনায় সিদ্ধান্ত হবে। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগেই গণভোট, সনদের ভিত্তিতে নির্বাচন হোক। এজন্য তারা রাজপথে আন্দোলনে নেমেছে। এনসিপি বলছে সংবিধান ইস্যুতে গণপরিষদ নির্বাচন জরুরি, নতুন সংবিধান তৈরি করতে চায় এর মাধ্যমে। গণভোট নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে জানাবে। মতভিন্নতা থাকলেও কমিশন আশার আলো দেখছে সমঝোতার। এই রাজনৈতিক আলোচনার পাশাপাশি তরুণদের রাজনীতিতে আকর্ষণ নিয়ে একটা ইতিবাচক খবর। আজকের পত্রিকার আজকের প্রথম পাতার খবর, অভিন্ন প্ল্যাটফর্মে তরুণদের আকৃষ্ট করার প্রত্যাশা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা চলছে, যা তরুণদের একই প্ল্যাটফর্মে আনলে রাজনীতিতে ইতিবাচক বার্তা আনবে বলে নেতারা মনে করছেন। তরুণ ভোটাররা আকৃষ্ট হবে, কর্মীরাও স্বাগত জানাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, রাজনীতির ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা হচ্ছে আমরা আলাদা একটা ব্লক হতে চাই। বিএনপির একটা ব্লক আছে, জামায়াতে ইসলামী বা ইসলামপন্থী দলগুলোরও একটা ব্লক করার চেষ্টা চলছে। আমরাও আমাদের সমমনাদের নিয়ে একত্র হওয়ার চেষ্টা করছি। আমরা সামনে একসাথে আগাতে পারব কিনা সে সমস্ত বিষয়ে আলোচনা চলছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি যোগ করেছেন, একীভূত কিংবা জোটবদ্ধ হয়ে যদি তরুণরা একই প্ল্যাটফর্মে আসে, তাহলে অবশ্যই সেটা সারা দেশের মানুষকে একটা ভালো মেসেজ দেবে। বড় দলগুলোর উপর অনাস্থাজনিত কারণে সারা দেশের মানুষ একটা বিকল্প চাইছে, সেটার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ একটা ভরসা পাবে। আজ অথবা কাল এই তরুণরাই তো বাংলাদেশ পরিচালনা করবে, সেদিক থেকে এটা একটা ভালো বার্তা দেবে বলে আমার ধারণা। এই তরুণদের কথা মনে রেখে এখন নির্বাচন কমিশনের নতুন ক্ষমতা নিয়ে দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের প্রথম পাতার খবর, ইসি গেটস গ্রেটার পাওয়ার্স আন্ডার অ্যামেন্ডেড লজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বৈঠকে উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ প্রবিধান সংশোধন অধ্যাদেশ 2025। নতুন বিধানে নির্বাচন কমিশন ইসি নিজস্ব ইসি সার্ভিস গঠন করতে পারবে, যা কর্মকর্তা কর্মচারী নিয়োগ করবে আর দায়িত্বে গাফিলতির অভিযোগে শাস্তি দেবে। ইসির সাবেক যুগ্ম সচিব শাহজাহান সাজু এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে ইসি নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকেই শীর্ষ পদে নিয়োগ দিতে পারবে, যার মধ্যে সচিবও অন্তর্ভুক্ত। এর ফলে সচিবসহ শীর্ষ পদে নিয়োগে সরকারের হস্তক্ষেপের সুযোগ কমবে। দীর্ঘদিন দাবি ছিল এটা ইসি কর্মকর্তাদের। বর্তমানে সচিব প্রশাসন ক্যাডার থেকে আসে 2009 সালের আইন অনুসারে। এখন সচিব ছাড়াও অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ শীর্ষ পদগুলো ইসি ক্যাডার থেকে হবে। এই নির্বাচনী সংস্কারের পাশে অর্থনৈতিক একটা উদ্বেগজনক দিক। নয়া দিগন্ত পত্রিকার আজকে শীর্ষ খবর, বিদেশি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি। বিগত সরকারের নির্বিচারে ঋণ গ্রহণের ফলে দীর্ঘমেয়াদী প্রকল্পভিত্তিক অর্থায়ন বেড়েছে। মাত্র 3 মাসে $7 বিলিয়ন বেশি দায় বেড়ে জুন 2025-এ $112 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে 2024-25 অর্থ বছরে বৈদেশিক ঋণ 104.80 বিলিয়ন থেকে 112.16 বিলিয়ন উঠেছে, 7%। প্রত্যেক নাগরিকের গড় ঋণ 2021-22 থেকে $649.87 হয়েছে। বেসরকারি খাতের ঋণ ধীর গতিতে স্বল্পমেয়াদী ট্রেড ক্রেডিটে ওঠানামা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের ঝুঁকি মাত্রা নিয়ন্ত্রণ না হলে রিজার্ভ, মুদ্রা স্থিতিশীলতা আর ঋণ পরিষেবায় চাপ বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন, অবকাঠামো উন্নয়নে ইতিবাচক হলেও রিজার্ভ হ্রাস আর স্বল্পমেয়াদী ঋণের ঝুঁকি চাপ তৈরি করতে পারে। পরামর্শ দিচ্ছেন স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা আর দীর্ঘমেয়াদী প্রকল্পে ব্যয় সংকোচন। এই অর্থনৈতিক চাপের মধ্যে স্বাস্থ্যসেবার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। নিউ এজ পত্রিকার আজকের প্রথম পাতার খবর, মেন্টাল হেলথ ডেটা নট আপডেটেড ইন 7 ইয়ার্স। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের জাতীয় তথ্য 7 বছর ধরে হালনাগাদ হয়নি, যদিও আত্মহত্যা আর মানসিক চাপ ক্রমশ বাড়ছে। 2018 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নিত জাতীয় সমীক্ষায় প্রাপ্তবয়স্কদের 16.8% আর 7 থেকে 17 বছরের শিশু কিশোরদের 13.6% মানসিক সমস্যায় ভুগছিল, কিন্তু শনাক্ত প্রাপ্তবয়স্কদের 92%-এর বেশি আর শিশু কিশোরদের 94% চিকিৎসা পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, তারপর থেকে সমস্যা বেড়েছে কোভিড, অর্থনৈতিক ধাক্কা, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক চাপের কারণে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, 2018 সালের সমীক্ষাটি ছিল সর্বশেষ জাতীয় জরিপ। এর পরবর্তী কোনো গবেষণার জন্য তহবিল মেলেনি। এ ধরনের গবেষণা ছাড়া পরিসংখ্যান হালনাগাদ করার কোনো ব্যবস্থা নেই। এই স্বাস্থ্য অর্থনৈতিক চাপের মধ্যে দৈনন্দিন জীবনের একটা স্বস্তির খবর। প্রথম আলো পত্রিকার আজকে শেষ পাতার খবর, চাহিদা থাকলেও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ। প্রায় 3 বছর ধরে মূল্যস্ফীতি 10%-এর আশেপাশে। দারিদ্র্য 10% বেড়ে 28% হয়েছে। পরিবারের আয়ের 55% খাবারে খরচ। সরকার ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি করে স্বল্প মানুষকে সাহায্য করত, কিন্তু চাহিদা থাকলেও 1 মাস পর 13 তারিখ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি বন্ধ করেছে অ্যানালিসিস করে বলছেন। শহরে সামাজিক সুরক্ষা কম, উচ্চ মূল্যস্ফীতিতে ট্রাক সেল অব্যাহত রাখা উচিত। টিসিবির মুখপাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড চালুর পর থেকে আমরা ট্রাক সেল থেকে সরে এসেছি, কিন্তু রমজান আর ঈদকে কেন্দ্র করে তা সীমিত সময়ের জন্য চালু করা হয়েছিল।
আমাদের ভর্তুকির নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে। 1 কোটি পরিবারের ক্রয় ও বিতরণের জন্য লোকবল নিয়ে আমাদের হিমশিম খেতে হয়। সব মিলিয়ে এটা কতদিন চলবে বা কবে শুরু হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। বাজেটবদ্ধতা আর ভর্তুকির কথা বলছেন কর্মকর্তারা। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।